প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত পলাতক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে ৪৫ বছর পর আটক করেছে ডিবি পুলিশ। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। দীর্ঘ ৪৫ বছর ধরে পুলিশের নাকের ডগা দিয়ে দিব্যি ঘুরে বেরিয়েছে সে। ভেবেছিল তার টিকিটিও কেউ কোনোদিন খুঁজতে পারবে না, কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না। জিয়া ট্র্যাজেডির অন্যতম মূল হোতা মেজর মুজাফফর অবশেষে ডিবির জালে ধরা পড়েছে। আর ডিবি কার্যালয় তাকে নিয়ে যাওয়ার পর থেকে পুরো দেশের রাজনীতির মাঠ রীতিমতো গরম হয়ে উঠেছে। অপরাধীর চাল যত চতুর, আইনের মার তত নিষ্ঠুর। এই ঘাতক মুজাফফর হোসেন সে গ্রেফতার হয়েছে এবং গ্রেফতারের পর এই বর্বরচিত ঘটনায় কে কে জড়িত এবং কাদের আদেশে এই ঘটনা ঘটিয়েছিল এ বিষয়ে রিমান্ডে অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে মুজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর ৪৫ বছর পর তার খুনি মেজর মুজাফফর হোসেন গ্রেপ্তার হয়েছেন বনানী ডিওএসএস থেকে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি খুনির যাতে সুষ্ঠু বিচার হয়, তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। দীর্ঘ ৪৫ বছর অর্থাৎ প্রায় ৪.৫ দশক ধরে যে রহস্যের জট খোলেনি, অবশেষে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবিকাঠি সামনে চলে এসেছে আইনের হাতে। রাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা জাল এবং প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যে মানুষটি এতদিন অন্ধকারের বাসিন্দা হয়ে বেঁচেছিলেন তিনি আর কেউ নন, সাবেক সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। কি ঘটেছিল ১৯৮১ সালের ৩০ মে রাতের অন্ধকারে? কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ঠিক ১৩ দিন আগে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা? এটা কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়েছিল এক সুগভীর আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট? আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে শহীদ জিয়ার খুনিকে দীর্ঘ ৪৫ বছর পর তাকে গ্রেফতার করে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। তারপর গ্রেফতারের পর তাকে রিমান্ডে নেওয়ার পর তার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং তিনি কিছু গোপন তথ্য ফাঁস করে, যা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তাতে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কি ঘটেছিল ১৯৮১ সালের ৩০ মে রাতের অন্ধকারে? কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ঠিক ১৩ দিন আগেই দেশে ফিরেছিলেন শেখ হাসিনা? এটা কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়েছিল এক সুগভীর আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট? যে খুনিরা সেদিন বাংলার রাখাল রাজাকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা কিভাবে রাতের আধারে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল? ৪৫ বছর ধরে ধরা ছোঁয়ার বাইরে থাকা সেই মাস্টার মাইন্ডদের একজন পলাতক আসামি মেজর মুজাফফর হঠাৎ কিভাবে ধরা পড়ল? শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসন আমলে যে খুনি বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, ক্ষমতার পালা বদলের পর তারেক রহমানের এক জাদুকরি চালে কিভাবে সে আজ খাঁচায় বন্দী? ইতিহাসের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর এই রাজনৈতিক রহস্যের জট খুলতে চলেছে আজ। পরতে পরতে লুকিয়ে থাকা রোমহর্ষক এই সত্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার এতদিনের চেনা ইতিহাসকে পুরোপুরি বদলে দেবে। ১৯৮১ সাল, বাংলাদেশ তখন সদ্য স্বাধীন হওয়া এক যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ঘুরে দাঁড়িয়ে উন্নতির দিকে এগোচ্ছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন সারা দেশের মানুষের নয়নের মণি। কিন্তু ক্ষমতার রাজনীতিতে একজন নেতা যখন অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠেন, তখন তার শত্রুর অভাব হয় না। জিয়াউর রহমানের শত্রু শুধু দেশের ভেতরেই ছিল না, ছিল দেশের বাইরেও। ১৯৮১ সালের মে মাস, রাজনীতির মাঠে হঠাৎ করেই এক অদ্ভুত সমীকরণ তৈরি হলো। ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে ভারত থেকে দেশে ফিরলেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমানের উদারতায় এবং রাজনৈতিক শিষ্টাচারের কারণেই সেদিন শেখ হাসিনা দেশে ফেরা সম্ভব হয়েছিল। কিন্তু এই উদারতার প্রতিদান জিয়াউর রহমান কি পেয়েছিলেন? শেখ হাসিনা দেশে ফেরার ঠিক ১৩ দিন পর, মাত্র ১৩ দিনের মাথায় ৩০ মে কালো রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রচিত হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক এক অধ্যায়। সার্কিট হাউসে যে কক্ষে দেশের রাষ্ট্রপতি ঘুমিয়েছিলেন, সেই কক্ষে নিরাপত্তা ব্যবস্থা রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। কোনো প্রোটোকল নেই, কোনো সেনা টহল নেই, যেন জেনে শুনেই রাষ্ট্রপতিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। গভীর রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তা যখন সার্কিট হাউসে আক্রমণ করলো, তখন জিয়াউর রহমান নিজের জীবন বাঁচাতে পেছনের দরজা দিয়ে পালাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি বুক চিতিয়ে সামনে এসে দাঁড়িয়েছিলেন, আর তখনই ঘাতকের নির্মম বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। কিন্তু প্রশ্ন হলো, জিয়াউর রহমানকে হত্যার এই নীল নকশা আসলে কোথায় তৈরি হয়েছিল?
শেখ হাসিনা দেশে ফেরা 13 দিনের মাথায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এই দুটো ঘটনার মধ্যে কি কোনো অদৃশ্য সুতো গাঁথা ছিল? একটু গভীর রাজনৈতিক বিশ্লেষণ করলেই বোঝা যায়, জিয়াউর রহমান যখন দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি স্বাধীন ও শক্তিশালী পরিচয় দাঁড় করাচ্ছিলেন, তখন তা একটি নির্দিষ্ট প্রতিবেশী দেশের ভূ রাজনৈতিক স্বার্থের পরিপন্থী ছিল। শেখ হাসিনাকে দেশে পাঠানো এবং ঠিক তার পরপরই জিয়ার হত্যাকাণ্ড, এই টাইমিং নিয়ে আজ ৪৫ বছর পর নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন এটি ছিল একটি পরিকল্পিত সিগন্যাল, জিয়াকে সরিয়ে দিয়ে বাংলাদেশের ক্ষমতা রাজনীতিতে একটি বিশেষ গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার দীর্ঘমেয়াদী চক্রান্ত। হত্যাকাণ্ডের পর যা ঘটেছিল তা এই সন্দেহকে আরও বেশি ঘনীভূত করে। জিয়াউর রহমানকে হত্যার পর ঘাতক চক্র খুব দ্রুত বুঝতে পারে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সাধারণ মানুষ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী যখন এই বিদ্রোহের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, তখন খুনিদের সামনে পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। কিন্তু তারা কোথায় পালিয়েছিল? ইতিহাসের এই অধ্যায়টি দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। জিয়া হত্যার সাথে জড়িত বেশ কয়েকজন ঘাতক, যার মধ্যে অন্যতম এই মেজর মোজাফফর, তারা অত্যন্ত সুকৌশলে বোরকা পরে ছদ্মবেশে রাতের অন্ধকার পেরিয়ে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। ভাবুন একবার, একটি দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করে এতগুলো লোক সীমান্ত পার হয়ে যাচ্ছে, অথচ কেউ কিছু জানল না। এটা কি কোনোভাবেই সম্ভব? সীমান্তরক্ষী বাহিনী বা গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে ভারতে ঢুকে পড়া এবং সেখানে নিরাপদ আশ্রয় পাওয়া, এর পেছনে স্পষ্টতই বড় কোনো রাষ্ট্রীয় শক্তির মদদ ছিল। খুনিরা জানতো ভারতে গেলেই তারা নিরাপদ, কারণ জিয়াকে হত্যার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন হয়তো সেখান থেকেই তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছিল। এই খুনিদেরই একজন হলো মেজর মোজাফফর। ৪৫ বছর, প্রায় অর্ধ শতাব্দী ধরে এই মানুষটি পৃথিবীর বুক থেকে যেন পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোনো স্থায়ী ঠিকানা নেই, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই। শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের শাসন আমলে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো কথাই বলা হয়নি, বরং জিয়ার খুনিদের পরোক্ষভাবে পুরস্কৃত করা হয়েছে, তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মোজাফফরও এই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে। সে হয়তো ভেবেছিল তাকে আর কোনোদিন আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, কিন্তু রাজনীতির পাশা দান কখন যে উল্টে যায় তা কেউ বলতে পারে না। 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার তুমুল গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে সেই ভারতে পালিয়ে গেলেন, তখন বাংলাদেশের ক্ষমতা রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসে। আর এই পরিবর্তনের অন্যতম প্রধান রূপকার হলেন বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। হাজার মাইল দূরে লন্ডনে বসেও তিনি দেশের প্রতিটি রাজনৈতিক চাল অত্যন্ত সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানের প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো নতুন করে প্রাণ ফিরে পায়। তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দেশের মাটিতে কোনো অপরাধী, বিশেষ করে স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের কোনো খুনিকে ছাড় দেওয়া হবে না। সেই নির্দেশনার পরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল আধুনিক প্রযুক্তি এবং হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করে মাঠে নামে। যে মোজাফফর ৪৫ বছর ধরে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রেখেছিল, তাকে অবশেষে ঘেরাও করা হলো। এটি শুধু একটি সাধারণ গ্রেফতার নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় একটি মাস্টার স্ট্রোক। তিনি প্রমাণ করে দিয়েছেন, ন্যায় বিচার হয়তো বিলম্বিত হতে পারে, কিন্তু তা কখনোই হারিয়ে যায় না। এই মেজর মোজাফফরের গ্রেফতার বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট। কারণ মোজাফফর শুধু একজন খুনি নয়, সে হলো ৪৫ বছর আগের সেই কালো রাতের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। জিয়াউর রহমানকে হত্যার নির্দেশ কে দিয়েছিল? সার্কিট হাউসের নিরাপত্তা কে সরিয়ে নিয়েছিল? খুনিদের ভারতে পালিয়ে যাওয়ার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কি ভূমিকা ছিল? এবং সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা দেশে ফেরা এবং জিয়ার হত্যাকাণ্ডের মধ্যে কোনো গোপন আতাত ছিল কিনা? এই সব প্রশ্নের উত্তর এখন মোজাফফরের কাছে। ধরা পড়ার পর মোজাফফরের পেট থেকে যদি সত্যিটা বের করে আনা যায়, তবে বাংলাদেশের রাজনীতির অনেক রথী মহারথীর মুখোশ খসে পড়বে। এতদিন ধরে আওয়ামী লীগ যে ইতিহাস তৈরি করে মানুষকে গিলিয়েছে, সেই তাসের ঘর মুহূর্তেই ভেঙে পড়বে। জিয়াউর রহমানের শাহাদাতের পেছনে যে শুধু গুটি কয়েক বিপদগামী সেনা কর্মকর্তা দায়ী ছিল না, বরং এটি ছিল দেশি বিদেশি এক বিশাল ষড়যন্ত্রের অংশ, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার হতে চলেছে। তারেক রহমানের নেতৃত্বে আজকের বিএনপি এবং নতুন বাংলাদেশ প্রমাণ করেছে যে সত্যকে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না। শেখ হাসিনা যে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন, ৪৫ বছর আগে জিয়ার খুনিরাও ঠিক একই জায়গায় আশ্রয় নিয়েছিল। এই ঐতিহাসিক যোগসূত্র আজ আর কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। মোজাফফরের বিচার এখন শুধু জিয়াউর রহমানের পরিবারের দাবি নয়, এটি 16 কোটি বাঙালির দাবি। জাতি আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে সে অজানা সত্যগুলো জানার জন্য, যা এতগুলো বছর ধরে মাটির নিচেই চাপা পড়েছিল। দর্শক, আজকের এই বিশ্লেষণধর্মী আলোচনা আপনার কেমন লাগলো? ৪৫ বছর পর মেজর মোজাফফরের এই গ্রেফতার এবং তারেক রহমানের এই রাজনৈতিক মাস্টার স্ট্রোক নিয়ে আপনার মতামত কি? রাত তখন গভীর, চারদিকে এক গা ছমছমে নীরবতা। সময়টা 1981 সালের 30 মে। ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউসের অন্ধকার বারান্দা তখন ধুলো আর কুয়াশায় ঢাকা। কিন্তু কেউ কি জানতো আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে?
রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত, সবচেয়ে রক্তাক্ত এবং নির্মম এক অধ্যায়। মাত্র 20 মিনিটের এক নারকীয় তাণ্ডব যা চিরতরে বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। আজ দীর্ঘ 45 বছর পর সেই অভিশপ্ত রাতের 20 মিনিটের ভয়ঙ্কর ঘটনা আবারও নতুন করে ফাঁস হয়েছে। দীর্ঘ 4.5 দশক ধরে যে খুনি নিজেকে সাধু সাজিয়ে সমাজ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে লুকিয়েছিল, অবশেষে ডিবির এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযানে সে এখন লোহার খাঁচায় বন্দী। হ্যাঁ, আমরা বলছি তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর মোজাফফরের কথা। কিভাবে মাত্র 20 মিনিটে সাঙ্গ হয়েছিল সেই অপারেশন, আর কিভাবে দীর্ঘ 45 বছর পর এক অভিনব ফাঁদে ধরা পড়ল এই খুনি। আজ দেশ নিউজ 24 এর এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক নেপথ্য কাহিনী। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিক টিক শব্দের চেয়ে তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদয় স্পন্দন। সেদিনের সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এক হাড়হীন করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। সেদিন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল দুজন সেনা কর্মকর্তা, তৎকালীন মেজর মুজাফফর আর ক্যাপ্টেন মোসলেহউদ্দিন। কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য! লৌহ মানব হিসেবে পরিচিত এই মেজর মুজাফফর যে আজ এতদিন পর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, সে সেদিন ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে ছিল আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেহউদ্দিন তখন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে বলছিল, স্যার, আপনি একদমই ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছু নেই। ভাবতে অবাক লাগে কি চরম আত্মপ্রবঞ্চনা! দুই সেনা কর্মকর্তা মুজাফফর এবং মোসলেহউদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদে কোনো স্থানে তুলে নিতে এসেছে। তারা হয়তো ভাবতেও পারেনি জিয়াউর জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে তাদের পেছনে ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ওরফে মতি তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল। রাষ্ট্রপ্রধানের প্রতি মতির মনে বিন্দুমাত্র দয়ামায়া কিংবা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগই দিল না। মোসলেহউদ্দিনের মুখ থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের SMG থেকে এক ঝাঁক তপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জনে কেঁপে ওঠে পুরো সার্কিট হাউস। ঝাঁকে ঝাঁকে সীসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিকে একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের তৎকালীন প্রেসিডেন্ট। সার্কিট হাউসের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যে ভেসে যায় তাজা রক্তের বন্যায়। কিন্তু ঘাতকদের আক্রোশের আগুন এখানে নিভে যায়নি। উন্মত্ততায় ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণা এবং আক্রোশে তার মুখমণ্ডলে আর বুকের উপর SMG ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে। যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায় ততক্ষণ চলে সেই তাণ্ডব। বুলেটের তীব্র আঘাতে ক্ষত বিক্ষত এবং ছিন্ন ভিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকেও সাথে নিয়ে যায়। আর এই পুরো অপারেশনটি সম্পূর্ণ হতে মাত্র সময় লেগেছিল 20 মিনিট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হাতে ধরা পড়া মুজাফফর হোসেন এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়িগোঁফ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের রক্ত সম্পর্কিত স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে বনানী DOHS এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল। আর এই সুযোগটিকেই সে কাজে লাগায়। সেখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।